ওকে। তাহলে আজকের লেকচারে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে কথা বলবো। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি সেই জিনিসটা আমরা আগে জানবো। প্রথমেই আমরা অ্যালগরিদম দিয়েই শুরু করি। অ্যালগরিদম হচ্ছে কোন একটা প্রবলেম, মনে করো যে কোনো একটা সমস্যা, সেটা সমাধান করা, এবং সেই সমাধানটা হবে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ সলিউশন অফ এ স্পেসিফিক প্রবলেম। একটা স্পেসিফিক প্রবলেমের ধাপে ধাপে সমাধান করা। যেমন আমি যদি বলি আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা যে সূত্র ইউজ করব সেই সূত্রটা লাগবে আমাদের। তো প্রথম ধাপে আমরা কি করব, যে সূত্রটা ইউজ করার জন্য ভূমি আর উচ্চতার মান লাগবে। তাহলে আমরা ভূমি এবং উচ্চতার মান ইনপুট করব, দেন আমরা সূত্রটা লিখব, লিখে আমরা ফলাফল ক্যালকুলেশন করব, দেন আমরা আউটপুট বা যে ফলাফলটা সেটা প্রদর্শন করব। তাহলে কি হলো, যে আমরা ধাপে ধাপে সমস্যাটার সমাধান করলাম। তো এইভাবে আমাদের যে কোনো প্রবলেম, যে কোনো কিছু, সেটা ধাপে ধাপে যদি সমাধান করা হয় এবং যুক্তিসঙ্গতভাবে, অবভিয়াসলি। তো দেখো এখানে দেওয়া আছে, কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি তাকে অ্যালগরিদম বলা হয়। তো অ্যালগরিদম তৈরি, আচ্ছা, অ্যালগরিদমে যে আরব গণিতবিদ আল খারিজমি, এনার নাম অনুসারে অ্যালগরিদমের নামকরণ করা হয়েছে। এটা এমসিকিউতে আসে এই কোশ্চেনটা। সো একটু দেখবা। আর অ্যালগরিদম তৈরির শর্ত, এটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে যে অ্যালগরিদম তৈরির শর্তগুলো লেখো। অ্যালগরিদম তৈরির শর্ত হচ্ছে অ্যালগরিদম সহজবোধ্য হবে, মানে দেখেই বোঝা যাবে আর কি, যে কেউ বুঝতে পারবে। এবং প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। এবং ধাপগুলো এমন হবে না যে অসীম, মানে সমাধান করতে আসো তো করতেই আসো, যেন এরকম না হয়। খুব ইজি এবং সংক্ষেপে হবে, এবং ব্যবহার উপযোগী হতে হবে। তো এটাই হচ্ছে অ্যালগরিদম তৈরির শর্ত। আর এর সুবিধা হচ্ছে যে এগুলা, সুবিধাটা তেমন আসে না, তারপর আমরা জানবো যে সুবিধা হচ্ছে যে আমরা প্রোগ্রামের ভুলগুলা আমরা আগেই দেখতে পারি অ্যালগরিদমের মাধ্যমে, দেন সমাধান হচ্ছে কিনা সেটা আমরা চেক করতে পারি। জটিল প্রোগ্রাম যেগুলো, সেগুলো আমরা সহজে রচনা করার জন্য এটা একটা ওয়ে। তো বুঝছো অ্যালগরিদম কাকে বলে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্টটা হচ্ছে এই যে অ্যালগরিদম, এই অ্যালগরিদমটাই হচ্ছে আমরা যখন চিত্রের সাহায্যে দেখাবো, অ্যালগরিদমের যে ধাপগুলো আমরা লিখবো সেই ধাপগুলো যদি চিত্রের সাহায্যে প্রদর্শন করা হয়, তখন সেটাকে আমরা ফ্লো চার্ট বলবো। তার মানে আমরা বললাম যে একটু আগে যে অ্যালগরিদমের ডেফিনেশন, যে ধাপে ধাপে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগরিদম বলে। আর এই যে ধাপে ধাপে কথাটা আমরা বলছি, এই ধাপে ধাপের আগে শুধু আমরা একটা জিনিস লিখে দিব, যে চিত্রের সাহায্যে, হ্যাঁ, চিত্রের সাহায্যে ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে অ্যালগরিদম বলে। এই যে যে চিত্রভিত্তিক ফ্লো পদ্ধতি, চার্ট। বিশেষ পদ্ধতিগুলো, হ্যাঁ, তাকে ফ্লো চার্ট বলে। জিনিসের সাহায্যে নির্দিষ্ট সমস্যার সমাধান করার পদ্ধতিকে ফ্লো চার্ট বলে। তো ফ্লো চার্টেরও কিছু সুবিধা আছে, সুবিধাগুলো একটু দেখবা, সেমই, মানে একই ক্যাটাগরির। তো আমরা ফ্লো চার্টের কিছু সিম্বল আছে, এই সিম্বল গুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এই সিম্বল গুলা যদি না জানো তাহলে পরে ঝামেলা হয়ে যাবে। তোমাদের এমসিকিউতে আসে, তারপর ফ্লো চার্ট তৈরি করতে গেলে লাগবে। যেমন এটা ওভাল শেপ, এই ওভাল শেপটা আমরা কেন ইউজ করি? প্রোগ্রাম শুরু এবং শেষ নির্দেশ করার জন্য, মানে স্টার্টিং এবং এন্ডিং এটা নির্দেশ করতে, স্টার্ট এবং এন্ড এটা লেখার জন্য এই ফ্লো চার্ট ইউজ করি, মানে এইটা ইউজ করি, এই সিম্বলটা। এরপর কোনো কিছু ইনপুট নেওয়া, বা কোনো কিছু আমরা প্রোগ্রামে ইনপুট নেওয়ার জন্য এই সামান্তরিক ক্ষেত্র ইউজ করি। আর প্রসেসিং বা হচ্ছে আমাদের প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াটি, এই প্রতীক কোনো প্রক্রিয়া নির্দেশ করে, যেটা হচ্ছে প্যারালালোগ্রাম, মানে প্যারালালোগ্রাম না, সরি, এটা হচ্ছে আয়তক্ষেত্র। প্যারালালোগ্রাম মানে তো সামান্তরিক, আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রটা আমরা হচ্ছে প্রক্রিয়া নির্দেশ করবে, বা প্রসেসিং, যে সূত্র টুত্রগুলো আমরা এর ভিতরে লিখবো। আর এরপরে আসছে মানে ডাইস, বা হচ্ছে হীরক আকৃতির যে ইয়েটা, এটা আমাদের যদি কন্ডিশন থাকে কোনো প্রোগ্রামে, শর্ত যেগুলা তুমি দেখলেই বুঝতে পারবা, প্রোগ্রামে ইফ দিয়ে বা যদি দিয়ে লেখা থাকবে, কারণ শর্তগুলো সব যদি বা ইফ এরকম দিয়ে লেখা থাকে, সেগুলো আমরা এটার মধ্যে লিখবো। আমি যখন একটা দেখাবো এক্সাম্পল, তখন ক্লিয়ারলি বুঝবা।
এখন বৃত্ত বিশিষ্ট এরকম ছোট বা স্মল সার্কেলেট, এটা কিন্তু বড় করে দেওয়া হয়েছে, বাট ইটস কোয়াইট স্মল। এটা একটু ছোট। এই ছোট বৃত্তটা ইউজ করা হয় একাধিক স্টেটমেন্টকে কানেক্ট করার জন্য। একাধিক স্টেটমেন্ট কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। তাহলে দেখো এখানে অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্ত ব্যাখ্যা করো, এরকম ধরনের কোশ্চেন আসে। অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্ত কারণ কি? কারণ কোডিং করার আগে আমরা প্রবলেমটা সলভ করতে চাই। কোন একটা প্রোগ্রাম শুরু করার পূর্বে আমরা প্রবলেমটা সলভ করব, সেই সলভ করার পদ্ধতিটাই হচ্ছে অ্যালগরিদম। তো সেটাই এখানে দেখানো হয়েছে, তোমরা একটু দেখবা এখানে আরো স্যার কোডিং কি? কোডিং। অ্যালগরিদম কোডিং না, এটা কি? কোডিংটা আমি গতদিন তোমাদের বললাম না, কোডিং মানে প্রোগ্রাম তৈরি করা, মানে ওই যে সি প্রোগ্রাম করা আর কি, সি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা লেখাটাই হচ্ছে কোডিং। আমরা কোডিং করব এই চ্যাপ্টারে, সমস্যা নাই। তাহলে আমরা এই লেকচার শেষ, আমরা পরের লেকচারে যাই। তো এখন দেখো আমরা চ্যাপ্টার 3-তে, লেকচার 3-তে চলে আসছি। লেকচার 3-তে ওই কথাগুলা আছে, আমরা সাথে কিছু অ্যালগরিদম, এই যে দেখো এখানে আমরা একটা অ্যালগরিদম দিয়েছি। যে অ্যালগরিদমটা আচ্ছা এটা একটু কঠিন, এটার চেয়ে একটা সহজটা দেখে আসি আমরা। এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা দেখো বাম সাইডে, ফ্লোচার্ট পরে দেখো। অ্যালগরিদমটা দেখো, আমরা কাজ শুরু করছি ধাপ 1-এ। এরপর ইনপুট হিসাবে বেজ আর হাইট চলকে যথাক্রমে ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করছি। এরপর ধাপ 3-এ এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সমীকরণে বি এবং এইচ এর মান বসিয়ে এরিয়া চলকের মান নির্ণয় করছি। ফলাফল এরিয়া চলকের মান প্রদর্শন করি, ফলাফল হিসেবে এরিয়া চলকের মান প্রদর্শন করছি। প্রোগ্রাম শেষ করছি। তাহলে দেখো প্রোগ্রাম শুরু করলাম, ইনপুট নিলাম, এরপর দেখো ফলাফল ক্যালকুলেশন করলাম, ফলাফল আউটপুটে দেখালাম, এরপর শেষ করলাম। তাহলে শেষ এবং শুরু এই দুইটা কিসের মধ্যে হবে? ওভাল শেপ। আমার কথা বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। এই যে দেখো শেষ এবং শুরু এটা, এই যে দেখো তাহলে শেষ এবং শুরু দেখো দুইটা ওভাল শেপের মধ্যে দিয়েছে। এরপর ইনপুট দেখো, ইনপুট হিসেবে বি এবং এইচ চলকের মান নিচ্ছি, তাহলে বি এবং এইচ এর মান গ্রহণ করছি কোন চিহ্নের মধ্যে? সামান্তরিক ক্ষেত্রের মধ্যে। সামান্তরিক। হ্যাঁ। এরপরে দেখো আমরা ক্যালকুলেশন করছি বা প্রসেসিং, এই যে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বেজ ইন্টু হাইট, এটা লিখেছি আয়তক্ষেত্রের মধ্যে। আয়তক্ষেত্র। হ্যাঁ। আবার দেখো আউটপুটে কোনো কিছু দেখাচ্ছি বা প্রিন্ট করছি, প্রিন্ট করার জন্য আমরা কিন্তু এই সামান্তরিক ক্ষেত্র ইউজ করি। সামান্তরিক। হ্যাঁ, ইনপুট এবং আউটপুট দুইটার জন্যই এটা। তাহলে সামান্তরিক। অ্যালগরিদম যদি আমরা পারি তাহলে ফ্লোচার্ট খুবই সহজ না? মানে অ্যালগরিদমটাই তো ফ্লোচার্টে জাস্ট আমরা লিখে দিচ্ছি। তাহলে ফ্লোচার্টটাই সহজ স্যার। হ্যাঁ, অ্যালগরিদমটা যদি তৈরি করতে পারো তাহলে ফ্লোচার্টটা মানে কোনো ব্যাপারই না। তাহলে এইভাবে আমরা যে কোনো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে পারবো। তো এখন আমরা, স্যার হ্যাঁ বলো। অ্যালগরিদমের যে সূত্র এগুলা কিভাবে করব? এই যে সূত্রটা, এই সূত্রটা তোমাকে জানতে হবে, এটা মুখস্থ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটা পারো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, জি স্যার, ভূমি। পারতাম, ভুলে গেছি। ভূমি গুণ উচ্চতা, সরি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই দুইটাই আসে আসলে, আর তো আসে না, তো এই দুইটাই মুখস্থ করো। আর যে সূত্রগুলো আসবে সেগুলো আমি বলে দিব, যে কি এখানে সূত্র সর্বোচ্চ 2-3টা আছে। এই যেমন এই যে আমাদের ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের যে এটাও একটা সূত্র আছে, সেই সূত্রটাও মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা দেখি। দেখো আমরা কাজ শুরু করলাম, তারপর ইনপুট হিসেবে এল আর ডাব্লিউ মান ইনপুট করব, মানে লেন্থ আর ওয়াইড মানে দৈর্ঘ্য প্রস্থ, এবং এরিয়া ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ এল ইন্টু ডাব্লিউ। এরপর ফলাফল হিসেবে এরিয়া প্রদর্শন করব, এরিয়ার মান, এরপর শেষ করব। দেখো একই টাইপের, কঠিন লাগে কি? না স্যার। হ্যাঁ, অ্যালগরিদম আমি যখন পড়াবো অ্যালগরিদমটা খুব কেয়ারফুলি পড়বা। কারণ কি জানো? কারণ অ্যালগরিদম যদি তুমি বুঝো তাহলে পরবর্তীতে আমি যখন সি প্রোগ্রাম তোমাদের করাবো তখন খুব সহজে বুঝে যাবা।
কিন্তু এই অ্যালগোরিদম যদি না বুঝো, পরে গিয়ে ওই সি প্রোগ্রামের ঝামেলা আবার এই অ্যালগোরিদমের ঝামেলা একসাথে জগাখিচুড়ি হয়ে যাবে, ঝামেলায় ঝামেলা। স্যার হ্যাঁ বলো। স্যার ফ্লো চার্টের ওই প্রতীক এই কয়েকটা পড়লেই হবে? বলো, বুঝি নাই, আবার বলো। এই যে ফ্লো চার্টের এই চিত্রগুলা যে দেখাইলেন, এগুলা কি এই কয়েকটা পড়লেই হবে নাকি বইতে তো অনেকগুলা দেওয়া আছে, এগুলাও পড়তে হবে? না, অত বেশি পড়ার দরকার নেই, যেগুলো আমি দেখাইলাম এগুলাই পড়ো, এগুলাই লাগে। ওইগুলা বইয়ে যেগুলা দেওয়া আছে ওগুলা অনেক বেশি, ওগুলা লাগে না। জি স্যার, অনেক এখানে। আমি বুঝতে পেরেছি, বইয়ে অনেকগুলা দেওয়া আছে। অত যেগুলো আমি যেগুলা লাগে শুধুমাত্র সেগুলাই দিয়েছি, যেগুলো লাগে না সেগুলো দেই নাই। ফ্লোচার্ট তৈরি করতে এগুলাই লাগে। তাহলে আমরা নতুন আরেকটা দেখি। আচ্ছা, এইখানে এটা দেখি, এটা একটা সংখ্যা জোড় না বেজোড় সেটা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আচ্ছা, তোমরা বলো তো যে কোন একটা সংখ্যা, ধরো 15, এই সংখ্যাটা জোড় না বেজোড় সেটা আমরা কিভাবে বুঝি? স্যার ভগ্নাংশ করতে হবে। ভগ্নাংশ না, আমরা 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ থাকে তাহলে সেটা বেজোড়, আর যদি ভাগশেষ না থাকে, মানে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে জোড়। যেমন তুমি যে কোনো নাম্বার, যেমন 2 কে 2 দিয়ে ভাগ করো, 2 জোড়, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, ভাগফল 1 হয়, তাহলে কি এটা জোড়। 3 কে ভাগ জোড়। করো, 3 কে ভাগ করলে ভাগশেষ 1 হবে আর ভাগফলও 1 হবে, তাহলে ভাগশেষ যদি থাকে তাহলে সেটা বিজোড়। তার মানে বিজোড়। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ থাকে তাহলে বিজোড়, আর যদি ভাগশেষ না থাকে তাহলে জোড়। জোর। হ্যাঁ, এখন দেখো আমাদের, আমরা প্রোগ্রাম শুরু করছি, কাজ শুরু করি। এরপর ইনপুট হিসেবে n চলকে একটি সংখ্যা গ্রহণ করি, মানে যে সংখ্যাটা জোড় না বেজোড় নির্ণয় করব সেই সংখ্যাটা আমি ইনপুট করব n এর মধ্যে। n একটি চলক। চলক হচ্ছে ওই যে আমরা সমাধান করছিলাম, মনে আছে 9-10-এ, যে x এর মান বের করছিলাম। জি স্যার। হ্যাঁ, ওইটা স্যার কিন্তু চলক ছিল। ওই যে এক্স এর, ওটা হচ্ছে ভেরিয়েবল বলে, ওটার মান যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো এন এর মান তুমি যেটা দিবা সেটাই হবে। ইনপুট হিসেবে তুমি যদি 10 দাও 10 হবে, 15 দিলে 15 হবে, 13 দিলে 13 হবে। এই জন্য এটার বলে ভেরিয়েবল। ভ্যারি মানে হচ্ছে কি, চেঞ্জ হতে পারে, যে তুমি সংখ্যাটার মান যা দিবা সে তাই নিবে। তার মানে এন এর মান হিসেবে আমরা ইয়া করব। তো এন এর মান যদি তুমি যেটাই নিবা সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে এন এর মান যেটা নিবা সেটাকে 2 দিয়ে ভাগ করবা এবং ভাগশেষ আর চলকে রাখবো, মানে। স্যার, হ্যাঁ বলো। এই ধাপগুলা কি পরীক্ষাতে দেওয়া থাকবে? না, এই ধাপগুলো তোমাকে তৈরি করতে হবে অথবা মুখস্থ করতে হবে। ও, আমি আমি তোমাকে করে দেখাই, তোমাদের এগুলো তো সহজ। আমি, দাঁড়াও, তোমাদের আমার মনে হয় তোমাদের একটু কঠিন লাগতেছে, আমি সহজ করে দিই ব্যাপারটা। আমি ইংলিশে লিখি, ইংলিশ তো সহজ, ইংলিশ তো বুঝতে পারবা। Write an algorithm and flowchart to determine a number whether it is even or odd. তার মানে একটা সংখ্যা জোড় না বেজোড় সেটা বের করো। তাহলে অ্যালগরিদমটা লিখি। অ্যালগরিদম, তো অ্যালগরিদমের ধাপ 1, ঠিক আছে। 1 নম্বর জি ধাপ কি, স্যার। কাজ শুরু করবা, তার মানে স্টার্ট। ধাপ 2, নাম্বারটা ইনপুট করব, কারণ নাম্বারই তো নাই আমরা, তাই না? আমাদের নাম্বার যদি না থাকে তাহলে আমরা কি দিয়ে কি কোনটা বের করব? তাহলে যে নাম্বারটা জোড় না বেজোড় বের করবো সে নাম্বারটা ইনপুট নিব। তাহলে
ইনপুট দ্য নাম্বার ইন n, মানে n এর মধ্যে আমরা নাম্বারটা ইনপুট নিলাম। এখন 3 নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি আগেই তো তোমাদেরকে বললাম যে নাম্বারটা বের করি আমরা কিভাবে, ক্যালকুলেশন করি না? জি স্যার। জি স্যার। ক্যালকুলেট n mod 2, এই মোডের জায়গায় তোমরা এটা দিতে পারো। এটার মানে কি জানো? না স্যার। এটার মানে হচ্ছে মোড, মানে হচ্ছে ভাগশেষ বের করা। মানে যদি মনে করো n এর 13 হয়, তাহলে 13 ভাগ মানে 13 মোড 2 মানে হচ্ছে এর ভাগশেষটা। তো ভাগশেষ আমরা লিখবো, আমরা ভাগশেষ এখানে আমি তোমাদের দেখাই। আমরা তাহলে সরাসরি r ইজ ইকুয়াল টু লিখে দিই, r ইজ ইকুয়াল টু n mod 2। এখানে যেভাবে দেওয়া আছে এভাবে না লিখে আমি লিখলাম এইভাবে, ক্যালকুলেট r ইজ ইকুয়াল টু n mod 2। এখানে মোড দিলাম আমি, এখানে পার্সেন্টেজও থাকতে পারে, পার্সেন্টেজ থাকলে আবার ভুল বুঝো না, পার্সেন্টেজ দিলেও একই বুঝাবে। তাহলে r ইজ ইকুয়াল টু n mod 2, তার মানে হচ্ছে আমরা এখানে আমি একটু ইয়ে করে দেখাই যে ধরো n এর ভ্যালু যদি 15 হয়, তার মানে 15কে আমরা ভাগ 2 দিয়ে। 15কে আমরা হচ্ছে ভাগ করব 2 দিয়ে, এবং এই 15কে 2 দিয়ে ভাগ করলে এখানে কত আসে আসলে, 7 দুগুণে 14, ভাগফল আসে 7, তাই তো? জি স্যার। ভাগফল জি আসে স্যার। 7, আর 7 দুগুণে এখানে লিখতে হবে 14, এই তো। জি স্যার। এরপর আমরা নিচেই পাবো হচ্ছে অন n এর নিচেই পাবো হচ্ছে কত, অন 1 পাবো। তাহলে এই জায়গায় r এর ভ্যালু কত তাহলে? তার স্যার মানে অন হবে। হ্যাঁ, r এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে এটা 1 পেলাম যদি n এর মান 15 হয়। আর যদি 12 হয় তাহলে কত হবে? যদি 12 হয় তাহলে 6 দুগুণে 12, তার মানে আর মানে r এর ভ্যালু কত, 0 হবে। শূন্য হবে। হ্যাঁ, এই তো এবার বুঝতে পেরেছো। তাহলে এই কাজটা আমরা আসলে এখানে করতেছি। তার মানে ক্যালকুলেট r ইজ ইকুয়াল টু n mod 2, তার মানে r এর ভ্যালু যেটা আসবে n, এই n কে 2 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে r এর ভ্যালু আসবে সেটাই। তাহলে যদি এখন আর বলতে ইফ, আমরা আগেই তো পড়লাম যে ইফ r ইকুয়ালস 0, মানে ভাগশেষ যদি 0 হয় তাহলে কি তার হচ্ছে জোর। হ্যাঁ স্যার ভাগশেষ তো অন হলো এটার। না, যেটাই হোক আমরা সেটাই দেখো, আমি অন কিভাবে করছি। যদি ভাগশেষ 0 হয় তাহলে জোর হবে। দ্য নাম্বার ইজ ইভেন, মানে জোড়। এলস, অথবা এই যে দেখো, যদি r ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে সংখ্যাটি জোড় প্রদর্শন করি। এলস দ্য নাম্বার ইজ অড। তাহলে খেয়াল করে দেখো আমরা কি করলাম, যে যদি r এর মান 0 হয় তাহলে সংখ্যাটা জোড়, আর যদি 0 না হয় তাহলে বিজোড়। তাহলে আমরা ধরেছিলাম r এর মান n এর মান হচ্ছে 15, তাহলে r ইজ ইকুয়াল টু হয়েছে কত 1, তাহলে কি r ইজ অন ইকুয়াল টু 1 তো হয় নাই, তাহলে কি নাম্বারটা জোড় হবে না বিজোড় হবে? এই যে দেখো, যেহেতু এটার ভিতরে এটা এটা হচ্ছে না, এটা কন্ডিশন ফলস, জোড় শূন্য তো না, তাই না? জি স্যার। শূন্য যেহেতু না, তাহলে এটা হবে না, অ্যান্সার হবে কোনটা, এটা। এটা আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি যে এলস
go to step 5. স্যার 5 কিসের জন্য? এই যে স্টেপ 5 এ যাবে, স্টেপ 5 এ আমি লিখে দিব কি the number is odd, এরপর স্টপ। তাহলে খেয়াল করো যে আমরা কি করলাম এখানে, আমরা হচ্ছে নাম্বারটা ইনপুট নিলাম, এরপর ওই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলাম, এরপর ভাগশেষটা আর এর মধ্যে রাখলাম। এখন ভাগশেষ যদি শূন্য হয়, মানে ভাগশেষ আর যদি শূন্যের সমান হয়, তাহলে আমরা বলে দিলাম যে নাম্বারটা জোড়। আর যদি শূন্য না হয় তাহলে বলছি যে গো টু স্টেপ 5, আর স্টেপ 5 এ আমাদেরকে বলছে দ্য নাম্বার ইজ অড। তার মানে জোড় হলে সে মানে যদি শূন্য হয় তাহলে বলছে জোড়, আর না হলে বিজোড়। কথাটা বিজোড়। এটাই দাঁড়াচ্ছে না? জি স্যার। স্যার ওইখানে তো এই যে 15 এগুলা দেওয়া থাকবে না, এগুলার মান। না না, এটা দেওয়া থাকবে না। তুমি এই দেওয়া থাকবে না, ইচ্ছা শোনো, মতো নেওয়া যাবে না। যে কোনো নাম্বার দেওয়া থাকবে না, কোনো নাম্বার দেওয়া থাকবে না বলেই তো আমি এইভাবে করলাম। তোমার এই জায়গায় অন্য যে কোনো নাম্বার, তুমি এই জায়গায় যে কোনো নাম্বার দিয়ে দেখো তুমি এটা করতে পারবা। কম্পিউটারের সফটওয়্যার তৈরি করেই তো এইভাবে যে তুমি যে কোনো নাম্বার ক্যালকুলেট করতে পারবা একটা সফটওয়্যার দিয়ে। মানে এখানে এন এর মান, মানে এন এর মান তুমি যেটা দিবা, মানে এন এর ভ্যালু যেটা দিবা সেটা দিয়েই ক্যালকুলেট করে দিবে এই প্রোগ্রাম। বুঝো নাই মনে হয় না এই কথাটা, তাই জি না? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে এন এর মান তুমি যেটা দিবা, তুমি 10 দাও 15 দাও, সে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিবে, দিয়ে বের করে দিবে। যদি যে কোনো একটা নাম্বার দিত তাহলে তো আমি একটা ম্যাথ করে দিতাম, কিন্তু এটা তো ম্যাথ না, এটা তো অ্যালগরিদম, এটা সবগুলা সলভ করবে। আচ্ছা, তাহলে আমরা এখন ফ্লো চার্টটা তৈরি করি। তো ফ্লো চার্টটা দেখো, ফ্লো চার্ট, হ্যাঁ। তো ফ্লো চার্টের শুরুতে আমরা কি করব, স্টার। আমরা হচ্ছে ওভাল শেপ, তাই না? জি তো স্যার। এর মধ্যে আমরা লিখব শুরু করি। স্টার্ট, কাজ শুরু, তার মানে স্টার্ট। আচ্ছা, এখন এরপরে দিব ইনপুট। তাহলে ইনপুটের জন্য সামন্তরিক। সামান্তরিক ক্ষেত্র, এখানে সামান্তরিক কোণটা, সামান্তরিক কোণটা এই যে এটা। সামান্তরিকের ভিতরে লিখব ইনপুট এন। এরপরে আসছে ক্যালকুলেট করতে বলতেছে, ক্যালকুলেশন হলে হবে হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটা। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্রে আমরা লিখব হচ্ছে আর ইজ ইকুয়াল টু এন মোড 2। 2। হ্যাঁ, এরপরে বলতেছে দেখো ইফ, আমি বলছিলাম যে ইফ বা যদি এরকম থাকে তাহলে কি হবে, কন্ডিশন না এটা? কন্ডিশন। হ্যাঁ, জি স্যার। কন্ডিশনের জন্য আমরা ইউজ করব হচ্ছে রম্বস, এই যে এটা, এটা। তাহলে এটা আমরা এই যে আর ডাবল ইকুয়ালস 0, এটাকে আমরা লিখব এখানে। স্যার যদি ইফ না দেওয়া থাকতো তাহলে কি দিতাম? ইফ যদি না থাকতো তাহলে এরকম কিছু আসতো না, আচ্ছা। মানে কন্ডিশন না আসলে এটা আসবে না। দেখো, আমরা বলছি যে আর ইকুয়ালস 0 জিজ্ঞাসা করতেছে, যদি ইয়েস হয় তাহলে একটা, আর নো হইলে আরেকটা। তাহলে আরেকটা। আমরা এখন দেখি আমরা এখানে দিলাম ইয়েস, আর এদিকে দিলাম নো। নো। তাহলে ইয়েস হলে একরকম, নো হলে আর একরকম। যদি ইয়েস হয় তাহলে নাম্বারটা জোড়, তাই না?
জি তো স্যার। সেটাও আমরা লিখব হচ্ছে এস হইলে n ইজ ইভেন, তাই না, মানে নাম্বারটা জোড়। আর যদি নো হয় তাহলে n ইজ অড। অড। হ্যাঁ, তাহলে আমরা চিত্রটা সুন্দরভাবে ইয়ে করে দেই। তাহলে দেখো ইয়েস একটা, নো হলে আরেকটা। এখন এগুলা সব আমরা ছোট ছোট একটা করে ওই যে তীর দিয়ে দিব। যেহেতু এটা ফ্লো চার্ট, সো এই যে তীর গুলা দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে তীর গুলা দিয়ে দিলাম যে কোনটার পরে কোনটা। ঠিক আছে, জি স্যার। তাহলে দেখো এই এই যে আমি স্মল সার্কেলের কথা বলছিলাম না, যে ছোট বৃত্ত, জি স্যার। এই ছোট বৃত্তের কাজটা এখন দেখবে। এই যে ছোট বৃত্ত, এই ছোট বৃত্ত দিয়ে আমরা আসলে এই দুইটা স্টেটমেন্টকে কানেক্ট করব। তাহলে আমরা ছোট বৃত্ত দেখো এখানে ইউজ করব। এই ছোট বৃত্ত আমরা ইউজ করব হচ্ছে এইখানে। এটা না, স্টপ। তাহলে এই যে দেখো, এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এখন বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আমরা প্রথমে শুরু করলাম, তারপরে n এর মান করলাম, এরপর আর ক্যালকুলেট করলাম, n কে 2 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকে সেটা r এর মধ্যে রাখলাম, এবং যখন চেক করলাম যে r এর ভ্যালু শূন্য কিনা। যদি শূন্য হয় তাহলে n জোড়, আর যদি শূন্য না হয় তাহলে n বিজোড়। এরপর আমরা দুইটা যোগ করে প্রোগ্রাম শেষ করলাম, মানে দুইটা স্টেটমেন্ট স্যার কানেক্ট করে। আর পিডিএফে এটা দিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই ভিডিওতে এটা দিয়ে দিব, আমি তো এটা ভিডিও রেকর্ডিং চলতেছে, সো এটা দিয়ে দিব। আর তোমরা যদি চাও, আগে যে টিউশন নামে একটা আরেকটা ফোল্ডার আছে, মানে ইউটিউবের চ্যানেলে, আমার ওই চ্যানেলে, ওখানে এগুলা আমি আগেও ওদেরকে শিখাইছি এভাবে।
সো ওদের লেকচার গুলো তোমরা চাইলে দেখতে পারো, ওদের হয়তো ভিন্ন এক্সাম্পল দিয়ে আমি শেখাইছি, কারণ সবসময় তো একরকম ভাবে শেখানো হয় না, তো ওটাও হয়তো তোমাদের কাজে লাগতে পারে যদি দেখো। তাহলে আমরা ফ্লোচার্ট কিভাবে করতে হয় একটা গ্রাজুয়ালি আস্তে আস্তে দেখলাম আর কি। তো এখন আমরা অন্য একটা ফ্লোচার্টে যাই, দেখি আমরা এই ফ্লোচার্টটা করি যে দুইটি সংখ্যার মধ্যে বড় নির্ণয়ের অ্যালগরিদম। মানে দুইটা নাম্বার মনে করো তোমার দেওয়া আছে এ এবং বি, তো এই দুইটা নাম্বার কোনটা বড় কোনটা ছোট তুমি বুঝবা কিভাবে বলো তো? স্যার যে এ লেস দেন, হ্যাঁ, তুমি বলবা, এখানে লিখবা যে ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, এটা যদি ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলে কে বড়? স্যার এ এ বড়। হ্যাঁ, হবে, যদি ট্রু হয় তাহলে এ বড়, আর যদি ফলস হয় তাহলে কে বড়? বি বড়। বি বড়। হ্যাঁ, বড় হবে। এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে বি বড়, আর যদি ট্রু হয় তাহলে এ বড়। এখানে তো দেখাই দিচ্ছে, তাহলে এই কন্ডিশনটাই আমরা ইউজ করব, যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এ বড়, আর যদি ফলস হয় তাহলে বি বড়। দেখো এখানে আমরা সেটাই করেছি। এই যে দেখো, শুরু করছি কাজ, এরপর ইনপুট হিসেবে এ এবং বি চলকের দুইটা সংখ্যা গ্রহণ করছি, এ এবং বি এর ভিতরে দুইটা মান নিব। যদি এ ইজ গ্রেটার দ্যান বি হয়, তার মানে এটা যদি ট্রু হয় তাহলে এই সংখ্যাটি বড় প্রদর্শন করি, বা এই সংখ্যাটি বড়, এবং 5 নম্বর ধাপে যাই। 5 নম্বর ধাপ মানে শেষ করি। অন্যথা 4 নম্বর ধাপে যাই, 4 নম্বর ধাপে গেলে বি সংখ্যাটি বড় প্রদর্শন করি। মানে যদি এটা ফলস হয়, যদি ট্রু হয় তাহলে তো আমরা আর এখানে যাব না, 4 নম্বর ধাপে যাব না। আর যদি ট্রু হয় তাহলে বি এ বড় এবং প্রোগ্রামটা শেষ করব। দেখো এখানে একই কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে এ এবং বি এর মান গ্রহণ করছি, এরপর চেক করছি ইফ এ ইজ গ্রেটার দেন বি। যদি এ বড় হয় তাহলে, যদি হ্যাঁ হয় তাহলে এই সংখ্যাটি বড়, আর যদি না হয় তাহলে বি সংখ্যাটি বড় প্রদর্শন করছি এবং প্রোগ্রাম শেষ করছি। জিনিসগুলো কি সহজ লাগে না কঠিন লাগে, সত্য কথা বলবা? স্যার সহজ লাগে। আচ্ছা, সহজ যদি লাগে তাহলে সহজ জিনিসগুলা মনে রাখতে হবে, মানে বাসায় একটু পড়তে হবে। এই যে এখন মনে করো সহজ লাগতেছে, দুদিন পরে যদি এটা প্র্যাকটিস না করো সহজ কিন্তু লাগবে না, জি স্যার। কারণ এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে নির্ভর করে। এই জিনিসগুলা তোমরা ভালো করে দেখবা, ভালো করে বাসায়। মানে আমি তো এই লেকচারটাও দিয়ে দিব, আবার ইউটিউবে লেকচারটাও আপলোড করে দিব। তো এই জিনিসগুলা স্টুডেন্টরা গুরুত্ব দেয় না, আর যেগুলো টিচাররা বলে সেগুলো শুনেও না, তো এই জন্য আসলে মনে থাকে না, বা স্যার মানে এখন থেকে কি এই টাইমে পড়াবেন? এখন থেকে বলতে তোমাদের তো অরিজিনাল টাইম এইটাই, যেদিন প্রবলেম হয় আমার সেদিন আমি অন্য টাইমে পড়াই। এখন তোমরা তোমরা কোন টাইমটা প্রিফার করো?